পড়ে শোনাচ্ছি। আমি আমার নিজ পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা বলতে চাই। যদি আমার ঘটনা ভালো লাগে, তোমার মতো করে শুনিও। আমি প্রেত কথা এবং তোমার অনেক বড় ফ্যান। প্রাইভেসির কারণে ঘটনার স্থান এবং নাম উল্লেখ করলাম না। আমাদের পরিবারে আমি সবার ছোট। মূলত ঘটনাটি ঘটে আমার বড় ভাই এবং তার স্ত্রীর সাথে। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার ভাইয়ের বিয়ে হয়। বিয়ের পর সব ভালোই চলছিল। বিয়ের ঠিক 6 মাস পর জানতে পারি আমার ভাবি প্রেগনেন্ট। বাড়িতে সকলে মহা খুশি। এমনই একদিন ভাইয়া আর ভাবি তার বাপের বাড়ি থেকে আসার সময় তাদের রিকশার পাশ দিয়ে কয়েকজন লোক একটি লাশ নিয়ে যায়। সাথে সাথে ভাবির সারা শরীর কেমন জানি গরম হয়ে যায়। তখন ছিল মাগরিবের আজানের সময়। রাতে বাড়িতে এসে খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ভাবি টয়লেটে যাওয়ার জন্য ভাইকে ডেকে সাথে নিয়ে যায়। বলে রাখি, আমাদের টয়লেট ঘরের বাইরে, আর বাড়ির সাথেই আমাদের পারিবারিক কবরস্থান, মানে এক দেওয়াল পড়ে। তো ভাবি টয়লেট থেকে আসার সময় কিভাবে যেন ধাক্কা লেগে পড়ে যায়। তখন কোনো সমস্যা না হলেও সকালে প্রচণ্ড পেট ব্যথা আর ব্লিডিং শুরু হয়। অনেক ডাক্তার দেখানোর পরেও কোনো কাজ হয় না। 3 দিন পর ভাবির মিসক্যারেজ হয়। আমাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায়। 2 মাস পর ভাবি আবার প্রেগনেন্ট হয়। কিন্তু এইবার সকলেই ভাবির প্রতি যত্নশীল আর সাবধান ছিল। কিন্তু এর মাঝে শুরু হয় নতুন সমস্যা। ভাবি প্রায় অনেক ভয়ানক স্বপ্ন দেখে। তার বাচ্চা মারা গেছে বা কেউ নিয়ে গেছে। আবার কখনো দেখা যায় ভাবির কাপড় বাইরে শুকাতে দিলে জামার কোনাটা কাটা বা পুড়ে থাকতো। আমার ভাবি মাদ্রাসা ছাত্রী হওয়ায় একদিন তার মাদ্রাসার এক বড় হুজুরকে এই সমস্যা জানায়। হুজুর জানায় তিনি একদিন পর জানাবেন। পরের দিন হুজুর সন্ধ্যার পর ফোন দিয়ে জানায় এক কোনো সাদা পাগড়ি পরা লোক আর একজন মহিলা ভাবির ক্ষতি করতে চায়। ঘরের সকলে নামাজি হওয়ায় আমরা ভেবেছিলাম দোয়া আর আমলের মাধ্যমে এগুলো সব ঠিক হয়ে যাবে। এরপর আমার ভাবির সাথে সমস্যা না হলেও আমার ভাইয়ের প্রচণ্ড মাথা ব্যথা, শারীরিক দুর্বলতা শুরু হয়। তার পায়ে মনে হতো সূঁচ দিয়ে আঘাত করলে যেমন ব্যথা হয় তেমন ব্যথা হতো। 9 মাস পর আমার ভাইয়ের ঘরে একটি কন্যা সন্তান হয়। ভাইয়ের মেয়ের বয়স যখন 3 মাস তখন থেকে শুরু হয় নতুন সমস্যা। মেয়েটা ঠিক রাত 12টার পর থেকে কান্না করতে শুরু করত। আবার ঠিক ভোরে ফজরের আজানের আগে ঘুমিয়ে পড়ত। আবার প্রায় তার গায়ে নখের আঁচড়ের দাগ পাওয়া যেত। পরে আমাদের মসজিদের হুজুরকে দেখানো হলে তিনি ঝাড়ফুঁক এবং পানি পড়া দিলে সব ঠিক হয়ে যায়। কিন্তু আমার ভাইয়ের অবস্থা আরো খারাপ হতে থাকে। ভাইয়ের বিয়ের 2 বছর পর ভাবির বড় ভাইয়ের সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর প্রেগনেন্ট থাকা অবস্থায় আমার হাজব্যান্ড সৌদি আরব চলে গেলে আমি আমার বাবার বাড়িতে থাকি। সবকিছু ভালোই যাচ্ছিল, কিন্তু আমার ভাই দিন দিন ভাবির সাথে খারাপ ব্যবহার করতে থাকে এবং কাজের প্রতি তার অনীহা, অনেক রাত করে বাড়ি ফেরা, এই ধরনের বদভ্যাস বাড়তে থাকে। আমার বেবি হওয়ার পর থেকে ভাই আর ভাবির মধ্যে আরো বেশি ঝগড়া হতে থাকে। পরে আমার ভাবি কিছুদিনের জন্য বাবার বাড়িতে চলে গেলে ভাইয়া একদিন ঝগড়ার এক পর্যায়ে ডিভোর্স দিতে চায়। আব্বু আম্মু সব বুঝিয়ে ঈদের আগে ভাবিকে বাড়ি নিয়ে আসে। ভাইয়া আর ভাবিকে ভালো করে কবিরাজ দেখানো হয়। জানা যায় আমার আপন চাচা আর মামি এক হয়ে ভাই আর ভাবির উপর কুফরি করে তাদের সংসার ভাঙতে। আমার ভাইয়ের উপর আশিক জিন চালান করা হয়, যার ফলে ভাই ভাবিকে সহ্যই করতে পারত না, আর তাদের প্রথম সন্তানও কুফরি করে মেরে ফেলে। কবিরাজ ওই আশিক জিনকে বন্দি করে আর ভাইয়ের পেট থেকে ডিমের খোসা, চুল, নখ এবং আরো কত কিছু বের করে। আমার চাচা সম্পত্তির জন্য এইসব করছে বুঝতে পারলেও আমার মামি এমন কেন করলো বুঝতে পারছিলাম না। পরে কবিরাজ আমাদের বলে এর উত্তর একমাত্র আমার ভাই দিতে পারবে। ভাইকে অনেক জোরাজুরি করলে তিনি জানান বিয়ের 4 মাস আগের ঘটনা। তখন আমার ভাই ভার্সিটি শেষ করে নতুন চাকরিতে জয়েন করে। আমার নানুর বাড়ি বেড়াতে গেলে প্রায় আমার ছোট মামি ভাইয়ের সঙ্গে অদ্ভুত আচরণ করত। গায়ের সাথে ঘেঁষে বিভিন্ন বাজে আচরণ করত। আমার ভাই আম্মু আর মামার সম্পর্কের কথা চিন্তা করে কাউকে কিছু বলতো না, কিন্তু আমার মামি
ভাইয়ের খাবারের সাথে কিছু মিশিয়ে খাইয়ে ভাইয়ের সাথে খারাপ কাজ করে। পরে ভাইকে ব্ল্যাকমেল করে প্রায় খারাপ কাজ করত বা টাকা চাইতো। আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেলে নাকি মামি ভাইয়ের পা ধরে কান্না করে, বিয়ে করতে না করে। কিন্তু ভাই রাজি না হলে তাকে হুমকি দেয় তার জীবন শেষ করে দেবে। কিন্তু ভাই এ সমস্ত কথায় কোনো কান দেয় না। ভাই বিয়ে করে এবং বিয়ের পর সব ভুলে সংসার করতে থাকে। কিন্তু মামি এসব সহ্য করতে না পেরে ভাইয়ের উপর জিন চালান করে। আমার ভাই ভাবিকে দেখতেই পারত না। তার মনে হতো তার বউয়ের থেকে মামি সুন্দর। দিন দিন শারীরিক দুর্বলতা আর সংসারে অশান্তি। এক পর্যায়ে ভাইয়ের চাকরিটাও চলে যায়। আর ভাইকে খাবারের সাথে কিছু মিশিয়ে খাওয়ানোর ফলে ভাইয়ের যৌন ক্ষমতা ৮০ বছরের বুড়োর মতো হয়ে যায়, যাতে আমার ভাবি ভাইকে ছেড়ে চলে যায়। এই বলে আমার ভাই সব কথা শেষ করে। পরে কবিরাজ ভাইকে কিছু পানি পড়া আর চিনি পড়া দেয়। এরপর আমরা পরিবার নিয়ে ভালোভাবে ঈদ পালন করি। কি মনে করছেন, সবকিছু ঠিক হয়ে গেছে না? ঈদের ২ দিন পর আসরের আজানের পর আমার ভাইয়া ভাবি ঘুমিয়েছিল। তাদের রুমের জানলা ছিল কবরের সাথে, জানলা খোলাই ছিল। হঠাৎ আমার ভাই আর ভাবির চিৎকারে দৌড়ে যেয়ে দেখি ভাবির নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ভাইয়া ভাবিকে ধরে আছে। আম্মু ভাবিকে দোয়া পড়ে ফুঁ দিলে কিছুক্ষণ পর ভাবি ঠিক হয়। ভাবি বলেন তিনি জানলার পাশে শুয়েছিলেন। হঠাৎ দেখেন জানলা দিয়ে এক বড় চুলওয়ালা মহিলা তার গলা চেপে ধরে। ভাবি হাত পা ছুটতে থাকলে ভাইয়া পিছন ফিরে ভাবিকে বাঁচায়। পরে কবিরাজ এসে সব শুনে বলেন ভাই আর ভাবির মাঝে সব ঠিক হয়ে যাওয়াতে মামি রাগের বশে ভাবির উপর বাবরি জিন চালান করে ভাবিকে মেরে ফেলত। কবিরাজ ভাবিকে ছেড়ে পানি পড়া দিয়ে চলে যায়। ওই দিন রাতে ভাই আবার স্বপ্নে দেখে আমার ভাই মাথা কাটা, পেট কাটা, সেলাই করা, মুখ দিয়ে রক্ত পড়ছে, চোখ বড় বড় লাল। সে ভাবিকে মারতে যাচ্ছে। সকালে কবিরাজের কাছে গেলে জানা যায় ওই বাবরি জিন রাতে কবিরাজের বাড়িতে যায়। তাকে ভয় দেখিয়ে বলে, ছেলেটাকে তো ঠিক করেছিস, কিন্তু মেয়েটাকে বাঁচাতে পারবি না, ওকে আমি মারবই। কিন্তু কবিরাজ জিনটাকে ঠিকই বন্দি করে। ২ দিন পর আমরা সবাই এক বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। হঠাৎ আমার ভাবির নাক মুখ দিয়ে রক্ত বের হয়, প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। কবিরাজকে ফোন করলে তিনি বলেন ভাবির খাটে কিছু আছে। আমরা খাটের নিচে কাফনের কাপড় মোড়ানো একটি পুতুল আর তাবিজ পাই। কবিরাজ পুতুলটি পুড়িয়ে ফেলতে বলেন আর তাবিজ নদীর পানিতে ফেলতে বলেন। পুতুল পোড়ানোর সাথে সাথে ভাবির শরীরে জ্বালা পোড়া শুরু হয়। ভাবি মাটিতে পড়ে ছটফট করছিল আর কাঁদছিল। আম্মু দোয়া পড়ে ভাবির গায়ে পানি ঢালছিল আর আমি পুতুল পোড়াচ্ছিলাম। পুতুল পুড়ে ছাই হওয়ার সাথে সাথে ভাবিও ঠিক হয়ে যায়। কবিরাজ পরে ভাবিকে একটি তাবিজ দেয় আর বলে এবার তাকে পুতুল করে বাঁধ দেওয়া হয় আর পুরান কবরে কুফরি করা হয়। এরা এইসব কুফরি বারবার করবে, তাই ভাইয়া আর ভাবিকে ৬ মাস দূরে কোথাও চলে যেতে হবে। পরে ভাইয়া ভালো একটা চাকরি নিয়ে ভাবি আর মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে চলে যায়। তারপরে তাদের আর কোনো সমস্যা হয়নি, কিন্তু আমাদের ঘর অনেক ভার ভার লাগতো। সারাক্ষণ মাথা ব্যথা করত। আমার ছোট বাচ্চা সারাক্ষণ ভয় পেত আর কান্না করত। ১৫ দিন আমি আমার বাচ্চা নিয়ে আমার ছোট চাচার বাড়িতে ছিলাম। পরে কবিরাজ আমাদের ঘর বন্ধ করে দেয়। সব স্বাভাবিক হয়। এরপরেও মাঝে মাঝে ঘরের জিনিস গায়েব হয়ে যেত। ফ্যান, লাইট নিজে থেকে বন্ধ হয়ে যেত, টাকা গায়েব হতো। কবিরাজেও বলে আমার বিয়ে ভাবির ভাইয়ের সাথে হওয়ার পর আমার আম্মুকেও পরনের কাপড় আর চুল দিয়ে কুফরি করে, যাতে আমার আম্মু আর ভাবির মধ্যে ঝগড়া লেগে থাকে। এখন আমরা ভালো আছি। আম্মুর সাথে মামা মামির অনেক ঝামেলা হয় এবং আমরা আমাদের চাচা আর নানা বাড়ির সাথে সব সম্পর্ক শেষ করে দিই। এই ছিল গৌরবদা আমাদের ঘটনা। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্রেত কথা চ্যানেলে পড়ে শুনিও। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটি? আশা করছি ভালো লেগেছে আপনাদের প্রথম ঘটনাটি। এবং প্রথম ঘটনাটির মধ্যে বেশ অনেকটাই কালো জাদু ছিল। পুরো ঘটনাটাই আসলে কালো জাদুর। আর এই যে সময়টা এত ঠান্ডা লেগে যাচ্ছে কথায় কথায়। এই ২ দিন আগে প্রিয়াঙ্কাদের বাড়িতে পুজো ছিল, কালী পুজো। রাত্রিবেলা মানে সারা রাত ধরে পুজো হয়েছে, মায়ের পুজো হয়েছে।
তো সেই সময়টায় এত বাইরে বাইরে ছিলাম, মাথায় ওঁশ পড়ে, ঠান্ডা লেগে, হঠাৎ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে ঠান্ডা লেগেছে, গলাটাও একটু কেমন করছে। এই মুহূর্তে আপনারা যখন এই এপিসোডটি শুনছেন তখন কিন্তু আমরা প্রেতকথা এক্সপ্রেস এডিশন 2-তে, এবং এই সময় কিন্তু আমরা আরও কনকনে ঠান্ডার মধ্যে রয়েছি শিটংয়ে। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে আমরা কীরকম সময় কাটাচ্ছি, এবং আপনারাও পরবর্তীকালে যখন প্রেতকথা এক্সপ্রেস এডিশন 3 হবে, আপনারা যারা যারা যাননি এই এক্সপ্রেস 2-তে, তারা এক্সপ্রেস 3-তে যাবেন। মাত্র 2 দিনের মধ্যে আমাদের সমস্ত সিট বুক হয়ে গেছিল। তো এটা আমাদের কাছে কিন্তু একটা অনেক বড় প্রাপ্তি। এর থেকে বোঝা যায় যে মানুষজন কতটা অপেক্ষা করে থাকে প্রেতকথা এক্সপ্রেসের। আগের বছরের পর এই বছরের সাফল্য আমাদের আরও বেশি। আগের বছর আমরা 35 জন নিয়েছিলাম, এবছর 72 জন নিয়ে যাচ্ছি। চলে যাচ্ছি আজকের আমাদের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। সবার প্রিয় এবং আমার স্নেহের গৌরবদা, ছোট্ট ভাইয়ের ভালোবাসা নিয়েও আমি রাজেশ বলছি, হাওড়া জেলার একটি ছোট্ট শহর উলুবেড়িয়া থেকে। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। জানি না আমার ঘটনাটি নির্বাচন হবে কিনা। ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমাদের 4 জনের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার নিচে লিখিত দিয়েছি। রাজেশ ঘটনাটি পাঠিয়েছে। রাজেশ এর আগেও আমার বাড়িতে এসে ঘটনাটি আমাকে বলেছিল, এবং রাজেশ আমার ঘরে বসে যখন ঘটনাটি বলছিল তখন আমাকে বলছিলাম যে ভাই, এই ঘটনাটা সত্যি খুব ভয়ানক ঘটনা। এটি একটি হোটেলের ঘটনা, আপনারা শুনুন। দীঘার একটি হোটেলের ঘটনা, আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেকদিন থেকেই আমরা 4 বন্ধু চিন্তা ভাবনা করছিলাম কোথাও একটা ঘুরতে যাওয়ার। অনেক অপেক্ষার পর সেই শুভক্ষণ এসে গেল হাতের মুঠোয়। দিনটি 14ই নভেম্বর 2023। আমরা সবাই একসাথে যাব বলেই প্ল্যান করি, কিন্তু কোনো কাজের ব্যস্ততার কারণে রাকেশ এবং আয়ুষ কল করে জানালো তারা নাকি আমাদের সাথে আসতে পারছে না, এবং এটাও জানালো যে তারা নাকি আজ রাতের পূর্ব মেদিনীপুরগামী বাস ধরে দীঘা আসবে। এই কথা শুনে আমাদের একটু খারাপ লাগলো। এমত অবস্থায় কিছু করার নেই, কারণ আমাদের দীঘাতে হোটেল বুকিং করা হয়েছিল। দীঘা যে হোটেলে আমরা বুকিং করি সে হোটেলের নাম আমি গোপন রাখা শ্রেয় বলে মনে করছি। সকাল সকাল আমি এবং মেহেদি হাওড়া থেকে দীঘাগামী তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে দীঘার উদ্দেশ্যে রওনা হলাম। ট্রেনের মধ্যে আলাপ হয় সৌরভদা এবং তার ছোট্ট ফ্যামিলির সঙ্গে। সৌরভদার একটি ছোট্ট মেয়ে আছে যার নাম মিষ্টি। দাদার সাথে আলাপ করে জানতে পারলাম দাদা কোনো হোটেল বুকিং করেননি। তাই আমিও বলে ফেললাম যে তা আমাদের হোটেলে বুকিং করতে পারো, কারণ আমরা যে বুকিং করেছি সেই হোটেলে অনেক কম খরচে ভালো লাক্সারি রুম পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ট্রেন তার গন্তব্যস্থলে পৌঁছয়। তারপর আমরা পায়ে হেঁটে রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা রিসেপশনের কাজ সেরে আমাদের রুম নিলাম। সারাদিন ভালোই কাটলো। সন্ধ্যাবেলা রাকেশ কল করে আমাকে জানালো তারাও নাকি বেরিয়ে পড়েছে দীঘার পথে। রাতের বাসে চড়ে ওরা দীঘা পৌঁছলো পরের দিন ভোর 5টার সময়। তারপর থেকে আমরা সারাদিন খুব আনন্দ করে কাটালাম সবাই। সাথে সৌরভদা আর দাদার ফ্যামিলিও আমাদের সাথে ছিল। সন্ধ্যের পর রাকেশ বলল বিয়ার খাবে। তার সাথে সম্মতি দিয়ে সৌরভদা এবং আয়ুষও বলে উঠল, হ্যাঁ, ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, একটা করে বিয়ার হলে মন্দ হয় না। এক প্রকার জোর করেই আমাকে নিয়ে গেল। এরপর আমরা সকলে হোটেলে চলে আসি। সৌরভদা চলে গেল নিজের রুমে। আমরাও নিজেদের রুমে যাওয়ার কথা বলতে রাকেশ বলল, না না, রুমে কে বসবে দা, চল না ছাদে গিয়ে বসি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর চিল্ড বিয়ার, উফ, একেবারে জমে ক্ষীর। সেই মতো আমরাও ছাদে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। ছাদের দরজা তালা দেওয়া থাকে। ছাদে যেতে গেলে চাবি নিয়ে যেতে হবে। আমরা যখন চাবি আনতে যাই তখন আমাদের ছাদের চাবি দেওয়া যাবে না, এই কথা সাফ সাফ জানিয়ে দেওয়া হয়। আমরা বারবার রিকোয়েস্ট করাতে এক প্রকার বিরক্তি প্রকাশ করেই চন্দনদা বলল, চলো আমি খুলে দিয়ে আসছি। একথা বলে চন্দনদাও আমাদের সাথে ছাদের সিঁড়ি দিয়ে আমাদের আগে আগে চলল। এখানে বলে রাখি, চন্দনদা হলো এই হোটেলের রাতের সিকিউরিটি গার্ড। আমরা যখন ছাদের গেটের সামনে এসে পৌঁছলাম তখন আমার ডান দিকে দেখলাম একটা অনেক বড় কনফারেন্স রুম। অনেকগুলো চেয়ার এলোমেলো ভাবে পড়ে আছে। তার মধ্যে অনেক চেয়ার উল্টো হয়েও পড়ে থাকতে দেখলাম। অনেক ধুলো ময়লা। বুঝলাম এখানে খুব একটা কেউ আসে না।
আমি চন্দনদাকে জিজ্ঞাসা করলাম যে এই জায়গাটা এরকম পরিত্যক্ত কেন। চন্দনদা একটু খেঁকিয়ে বললেন, ওটা দেখতে পাচ্ছ না, এটা হলো একটা রুম, এখানে এক সময় মিটিং হতো, নাচের প্রোগ্রাম হতো, ওই এক প্রকার মদ্যপান করার মতো জায়গা ছিল। এখন আর এসব হয় না। আর তোদের এত কথা কেন রে? যা করতে এসেছিস সেটা কর, এত বকিস না। আর হ্যাঁ, ওই দিকটাতে ওই দিকটাতে কেউ যাবি না। আর বাথরুমটা দেখছিস, ওটা কেউ ইউজ করবি না, এদিকে থাকিস। ওই দিকটা একদম নয়, ওইদিকে যাবি না। একথা বলে চন্দনদা যখন নিচে চলে যায় ঘুমানোর জন্য, তখন আমরা অনেকটা সময় আড্ডা দিলাম। ওদের মদ্যপান হয়ে গেল। আমরা যখন নিচে যাব বলে উঠে দাঁড়ালাম, তখন রাকেশ বলল, চল না, ওই দিকটায় কি আছে দেখে আসি একবার। আমি 7-5 না ভেবে ওইদিকে চলে গেলাম, যেখানে যেতে আমাদের নিষেধ করা হয়েছিল। আমরা যখন পুরোটা ঘুরে দেখছিলাম, তার মাঝে রাকেশ কখনোই বাথরুমের দরজা খুলে প্রস্রাব করছে জানি না। আমি দেখে একটু রেগে গিয়ে বললাম, চল না নিচে, আমার ঠান্ডা লাগছে, ভালো লাগছে না। একথা বলে আমরা সবাই একসাথে নিচে চলে গেলাম। আমরা আমাদের রুমে গেলাম। রাকেশ এবং আয়ুষ ওরা ওদের দুজনের রুমে গেল। এখানে একটা কথা বলে রাখি, আমার রুম থেকে রাকেশের রুম যেতে হলে হোটেলের যে লন আছে, সেই লন ধরে সোজা বাঁ দিকের কর্নারে যে রুমটা আছে সেটা হলো রাকেশের রুম, আর ডান দিকের কর্নারে যে রুমটা সেটা আমার। আর আমার পাশেই আছে সৌরভদার রুম। সৌরভদা কোনো মতেই ওই দরজা লক করতে পারছিল না, কারণ ওই হোটেলের প্রত্যেকটা দরজায় একটা অন্য রকমের লক লাগানো আছে, ছোট্ট একটা গোলাকার লক, এবং এই গোলাকারের মাঝে একটা ছোট্ট নব আছে। ওই নবটা ঘুরিয়ে দিলে বাইরে থেকে কোনোভাবেই দরজা খোলা যায় না। সেই নবটা কিভাবে খুলতে হয় আমি মিষ্টিকে দেখিয়ে দিয়েছিলাম, সাথে বৌদিও দেখে নিয়েছিল। আমরা যে যার রুমে আড্ডা দিচ্ছি। ঠিক রাত তখন প্রায় 12:45 কাছাকাছি। হঠাৎ দেখি আমার পাশের রুম মানে সৌরভদার রুমের দরজায় কেউ টোকা মারল। প্রথম দুবার ঠকঠক করে টোকা মেরে আওয়াজটা থেমে গেল। কিছুক্ষণ পর সৌরভদা বাইরে বেরিয়ে কাউকে দেখতে না পেয়ে আমাদের রুমটা নক করলো। আমি দরজা খোলাতে সৌরভদা আমাকে জিজ্ঞাসা করলো, কিরে আমায় ডাকছিলি? আমি একটু হেসেই বললাম, তোমাকে কেন ডাকতে যাব, দরকার পড়লে ফোন নাম্বার তো রয়েছে, কল করে নিতাম। এই ঠান্ডায় কি বারবার বাইরে বেরোতে ভালো লাগে? না গো সৌরভদা, তোমায় ডাকিনি। সৌরভদা কথাটা খেয়াল না করে নিজের রুমে চলে যায়। আমিও বুঝলাম কথাটা তার মাথায় ঢোকেনি, কারণ সে তো মদ খেয়ে আছে। এখন মদের নেশা একদম চরম পর্যায়ে দেখলাম। সৌরভদা নিজের রুমে গিয়ে দরজাটা হালকা করে লাগিয়ে দেয়। আগেই বলেছিলাম সৌরভদা দরজা লক করতে পারে না। এরপর আমাদের দরজাতেও একই রকমের টোকা পড়ল। ঠকঠক করে দুবার টোকা পড়ার পর মুহূর্তেই আওয়াজটা থেমে গেল। আমি ভাবলাম হয়তো সৌরভদা কোনো দরকারে আমাকে ডাকছে। আমি আবার উঠে দরজাটা খুললাম, কিন্তু খুলে কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম মদের খেয়ালে হয়তো টোকা মেরে আবার নিজের রুমে ঢুকে গেছে। একটু বিরক্তি লাগলো, কারণ এই ঠান্ডায় কি বারবার বেরোতে ভালো লাগে। তারপর 5-7 মিনিট কোনো আওয়াজ পেলাম না। ভাবলাম যাক, ভালো হয়েছে, সৌরভদা ঘুমিয়েছে। সত্যিই খুব ভালো হয়েছে, না হলে কে জানে আবার হয়তো দরজায় টোকা মারত, আবার আমাকে ঠান্ডায় বেরিয়ে দরজা খুলতে হতো। এবার জল খেয়ে আলো বন্ধ করে ঘুমোতে যাব। ঠিক সেই সময় আবারও দরজায় একই রকম ভাবে টোকা পড়ল। এবার কিন্তু আমি আর নামলাম না। ভাবলাম নেশাটা চরম হয়েছে, তাই মাতলামো করছে। এরপর দরজা টোকা মারাটা একটু বেড়েই গেল। যখন দরজা খুললাম না, তখন বাজলো আমাদের রুমের কলিং বেল। আরে কি মুশকিলে তো জ্বালিয়ে মারবে। যখন কলিং বেল বারবার সে বাজিয়েই চলেছে, ভাবলাম দরজা খুলেই যদি দেখি সৌরভদা হয় তাহলে খুব ঝাড়বো। হতে পারে রাকেশ বা আয়ুষ কিছু দরকারে আমাকে ডাকছে। বিছানা থেকে নেমে দরজা খুলে দেখলাম তখনও কেউ নেই। এবার ভাবলাম হয় রাকেশ না হয় আয়ুষ, দুজনের মধ্যে যে হোক একজন আমার সঙ্গে আর কি মারছে। বারবার দরজা ধাক্কা দিচ্ছে, কলিং বেল বাজাচ্ছে। আমি তখন দরজা লক করে রাকেশকে ফোন করলাম, করে বললাম, তোদের কি মাথা টাথা খারাপ হয়েছে?
বারবার কলিং বেল কেন বাজাচ্ছিস? রাকেশ সে কথা শুনে বলল, আমি কেন যাব ভাই, আমি তো ঘুমিয়ে পড়েছি। আমি কল কেটে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার রাকেশ কল করলো। রাকেশ কল করে বলল, কিরে তুই আমাদের দরজায় ধাক্কা মারছিস কেন? আমি বললাম, কি বলছিস, পাগল হলি নাকি? ঘুমো ভাই, আমি তোদের দরজায় কোনো ধাক্কা দিইনি, তোরা তখন থেকে আমার দরজায় ধাক্কা দিচ্ছিস। এই বলে কলটা কেটে ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন যে চোখটা লেগে গিয়েছিল জানি না। হঠাৎ কানে আসলো একটা বাচ্চা কেঁদে উঠেছে আর বলছে, ওখানে কি ছিল, ওখানে কে ছিল? তারপরেই আমার দরজায় একটা খুব জোরে ধাক্কা মারার আওয়াজ পেলাম। মনে হলো কেউ যেন লাথি মারছে দরজাটায়। দরজা খুলে দেখলাম মিষ্টি কাঁদতে কাঁদতে আমাদের রুমের সামনে দাঁড়িয়ে আছে। দরজাটা খুলতেই ঘরে দৌড়ে ঢুকে খাটে উঠে বলল, আমাদের ঘরে কেউ একজন আছে। আমি বললাম, হ্যাঁ তোর বাবা আছে তো। মিষ্টি তখন বলল, বাবা যখন বাথরুমে গেছে আর মা ঘুমিয়ে পড়েছে তখন ওর মনে হয়েছে ওদের ঘরে কেউ আছে। ততক্ষণে ওর বাবাও আমাদের রুমে ঢুকে এসেছে। মিষ্টি যখন তার বাবাকে দেখলো সে এক দৌড়ে ছুটে বাবাকে জড়িয়ে ধরলো আর বলল, আমাদের রুমে কেউ একজন ঢুকেছিল বাবা। যেহেতু সৌরভদা মদ্যপান করে নেশার মধ্যে রয়েছে, রীতিমতো গালাগাল দিতে শুরু করে দেয়। গালাগাল দিতে দিতে বারবার বলতে থাকে, কার এত বড় সাহস যে আমার রুমে ঢুকেছিলি? মিষ্টিকে জিজ্ঞাসা করলাম, তুই কাকে দেখেছিস, কে ঢুকেছিল? সৌরভদা নেশা করে ফালতুই চিৎকার করছিল, বোঝা যাচ্ছে। মিষ্টি তখন বলে, একটা কালো মতো কেউ, অনেক লম্বা, দরজা পর্যন্ত তার মাথা ঠেকে গিয়েছিল। মিষ্টিকে যখন জিজ্ঞাসা করলাম যে কে ঢুকেছিল, মিষ্টি তখন বলে, একটা কালো মতো কেউ, অনেক লম্বা, দরজা পর্যন্ত তার মাথা ঠেকে গিয়েছিল। যখন জিজ্ঞাসা করলাম, তাকে দেখেছিস, কেমন দেখতে? মিষ্টি বলল, আমি তার মুখ দেখিনি, কালো ছায়ার মতো। ঘরের আলো বন্ধ করা ছিল তাই ভালো করে বুঝতে পারিনি। আমরা আবার তাদের বুঝিয়ে রুমে ঢুকিয়ে দরজা লক করে দিলাম বাইরে থেকে। যদি ওদের বেরোতেই হয় তাহলে রুমের ভেতর থেকে দরজা খুলতে হবে, না হলে বাইরে থেকে কেউ দরজা খুলতে পারবে না, কারণ নবটা ঘুরিয়ে দিয়েছি। রুমের ভিতর থেকে চাবি দিয়ে দরজা খুলতে হবে। আমাদের চেঁচামেচি দেখে আয়ুষ এবং রাকেশ দুজনেই আমাদের রুমে চলে এসেছে। সবার আওয়াজে মেহেন্দিও ঘুম থেকে উঠে পড়ে এবং জিজ্ঞাসা করে, কি হয়েছে, এত চেঁচামেচি কেন হচ্ছে, আর মিষ্টি বা কাঁদছে কেন? যতক্ষণে আমি সবকিছু বুঝিয়ে বলবো তার আগেই শুনতে পেলাম পাশের রুমগুলি থেকে সকলেই বাইরে বেরিয়ে এসেছে। সবাই একই কথা বলছে, আমাদের কি একটু শান্তিতে ঘুমোতে দেবে না নাকি? কি হচ্ছেটা কি রাত দুপুরে? দরজাতে এত ধাক্কাধাক্কি করার কি আছে? তারপর যখন আমরা আমাদের ব্যাপারটা বললাম তখন সবাই বলল, কেউ ইচ্ছে করে হয়তো এটা করছে। আমরা আবার ঘুমোতে যাই, কিন্তু এত কিছুর পর আর কি ঘুম পায়? জেগেই ছিলাম। আমি বাথরুম থেকে আসতে মেহেন্দি আমাকে বলল, রাজেশ তুমি কি কিছু গন্ধ পাচ্ছ? আমিও ভালো করে বোঝার চেষ্টা করলাম আসলে কি বলতে চাইছে। চুপ করে বসেছিলাম। হঠাৎ একটা গন্ধের অস্তিত্বের টের পেলাম। গন্ধটা ঠিক আঁশটে ধরনের। এত রাতে এমন আঁশটে গন্ধ কোথা থেকে আসছে? মেহেন্দি বলছে, আমার কিন্তু ভয় করছে খুব, আমার গোটা শরীর খুব ভারী হয়ে আসছে। কেউ তো একজন আছে এখানে, হয়তো আমাদেরকে কেউ দেখছে লুকিয়ে লুকিয়ে, প্লিজ তুমি কিছু একটা করো। আমি কিছু বলার আগেই হোটেলের ব্যালকনি থেকে একটা আওয়াজ পেলাম, খচখচ করে কেউ যেন কিছু একটা চিবিয়ে খাচ্ছে, ঠিক যেন কাঁচা মাংস বা কাঁচা সবুজ ঘাস চিবিয়ে খাচ্ছে। গন্ধটা আরো তীব্র হয়ে উঠল। আয়ুষ ও রাকেশকেও কল করে ডাকলাম খুব সতর্কে। ওরা যখন আসলো ওদেরকে বলতে ওরা বলল, কই দেখি ব্যালকনিটা খুলতো, চল দেখি। দরজা যখন খুললাম দেখলাম আমাদের ব্যালকনির রেলিংয়ের উপরে কেউ যেন হাত বা কিছু রেখেছিল, কারণ শীতের রাত, লোহার রেলিংয়ের উপর ভালোই শিশির পড়েছিল। কেউ যদি হাত বা কিছু রাখে তাহলে স্পষ্ট বোঝা যাবে। ব্যাপারটা ঠিক বুঝতেই পারলাম না আসলে হচ্ছেটা কি। এদিকে
হোটেলে আবার লোডশেডিং হয়ে গেল। রুমে ঢুকে আসলাম, কিন্তু এ কি, সৌরভদা আবার কেন চেঁচাচ্ছে? বুঝলাম আবার কিছু একটা হয়েছে। সৌরভদার রুমে ঢুকে শুনলাম কেউ নাকি আবার ওদের ব্যালকনি থেকে রুমের ভিতরে ঢোকার চেষ্টা করছে। এইবার একটু বাড়াবাড়ি হয়ে গেল। সবাই চেঁচামেচি করে চন্দনদাকে ডাকলাম। চন্দনদা এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমরা সবাই রেগে গিয়ে বললাম, আমরা কি ঘুমোতে পারবো না, নাকি ইচ্ছে করে আমাদের ভয় দেখানো হচ্ছে? চন্দনদা জানালো তারা নাকি কেউ আমাদের বিরক্ত করছে না, তারা যে যার মতন ঘুমিয়েছিল। অনেক কথা কাটাকাটির পর বলেই বসলাম, চলুন তো দেখি, আপনাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখান, তাহলেই বোঝা যাবে এইরকম ভাবে কে আমাদের পিছনে লেগেছে। চন্দনদা বলল যে এত রাতে কোনো রকম ফুটেজ দেখানো হবে না। তখন আমরা বুঝলাম হোটেলের কেউ আমাদের ইচ্ছে করে এইরকম করছে। যখন গোটা ফ্লোরের সবাই রেগে গিয়ে জোর করে বললাম, হয় আপনি আমাদের ফুটেজ দেখান, নইলে এখনই এই রাতে গিয়ে আমরা পুলিশ কেস করতে বাধ্য হব। দেখলাম চন্দনদার মুখটা ফ্যাকাশে হয়ে গেল কথাটা শোনার পর। জোর করে আমরা ফুটেজ দেখতে গেলাম, অপেক্ষা করলাম ইলেকট্রিক আসার। যখন ইলেকট্রিক আসলো আমরা ফুটেজ দেখতে শুরু করলাম, কিন্তু এ কি, দরজায় তো কাউকে দেখছি না। শুধু সৌরভদা একবার বেরিয়ে এদিকে ওদিকে তাকিয়ে রুমে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল। তারপরে আমি কয়েকবার দরজা খুললাম, কিন্তু তার মাঝেও কাউকে তো দরজায় টোকা মারতে বা কলিং বেল বাজাতে দেখলাম না। আমাদের ছাড়াও অনেকে দরজা খুলে কাকে যেন খুঁজলো, কিন্তু দেখতে না পেয়ে আবার নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। কিন্তু ব্যাপারটা কি, দরজায় ধাক্কা মারলো কে? ব্যালকনিতেই বা কে ছিল? মিষ্টি কাকে দেখেছিল ওদের ঘরে ঢুকতে? ততক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমরা যে যার রুমে একটু ঘুমানোর জন্য গেলাম। ঘুম হলো বেশ ঠিকঠাক। ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। দেখলাম চন্দনদা আমাদের জন্য চা নিয়ে এসেছে। যেহেতু আমরা 4 জন বুকিং করেছিলাম, সেই জন্য 4 কাপ চা নিয়ে আমাদের রুমে এসেছে। রাকেশকে এবং আয়ুষকে ডাকলাম, ওরাও আসলো চা খেতে। রুমের ডান দিকের কোন একটি সোফা টেনে নিয়ে চন্দনদা বসলো এবং বলল, কাল রাতে যা হয়েছে তা স্বাভাবিক কিছু নয়। পুরো ব্যাপারটা খুলে বলার আগেই জিজ্ঞাসা করলো, তোরা কি ওই দিকে গিয়েছিলি? ওই যে ছাদের যেদিকে যেতে বারণ করেছিলাম ওই দিকটা? আমি বললাম, হ্যাঁ, আমরা একটু ঘুরে দেখতে গিয়েছিলাম, কিন্তু বাথরুমে ঢুকেছিল একমাত্র রাকেশ। তারপরেই তো সবাই নিচে নেমে আসি, কিন্তু কি হয়েছে বলো তো? চন্দনদা আমাদের যা জানালো তা আমরা কখনোই কল্পনা করিনি। চন্দনদা জানালো আমাদের হোটেলে উপরের দিকে যে কনফারেন্স রুমটা আছে ওখানে বার মতো ছিল, যেমন নাচ গান করার জায়গা থাকে সেরকম। এবং এও জানালো যে ওইবার একটি মেয়ে নাচ করতেন। কোনো একদিন নাচে প্রোগ্রাম করতে গিয়ে পায়ে ইলেকট্রিক তার জড়িয়ে শক লেগে তৎক্ষণাৎ মারা যান ওই মহিলা। তারপর থেকেই এই হোটেলে এইরকম ঘটনা কখনো কখনো ঘটে। তারপর আর কিছু বুঝতে বাকি রইল না, সবকিছু জলের মতো সাফ হয়ে গেল। সেদিন যদি রাকেশ ওই কোনায় না যেত, বাথরুমে টয়লেট না করতো, তাহলে এমন কিছু হতো না। ছাদের ওই কোণে যাওয়া এবং বাথরুমে টয়লেট করার কারণেই হয়তো কোনো এন্টিটি আমাদের সাথে দোতলায় চলে আসে। আমাদের চেক আউট করার সময় হয়ে এসেছে। জামা কাপড় গুছিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমি এই ঘটনায় যে হোটেলের কথা বলেছি সে হোটেলের নাম উল্লেখ করিনি। জানি অনেকের ইচ্ছে হবে সেই হোটেলটির নাম জানতে, কিন্তু আমি জানাতে পারছি না, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে হ্যাঁ, হোটেলের অবস্থান কিছুটা বর্ণনা দিতে পারি। হোটেলটি রয়েছে দীঘার ঢেউসাগর পার্কের সামনের দিকে যে গেট আছে, ওই গেট থেকে জাহাজ বাড়ির দিকে কিছুটা আগে আসলে একটি 5 স্টার ধরনের হোটেলের পাশে, যে জায়গায় এখনো ঢেউসাগর পার্কের কাজ অনেকটা বাকি আছে। আশা করছি এই ঘটনাটি শুনে আপনাদের সকলের ভালো লেগেছে। এরপরেও আমার সঙ্গে ঘটে যাওয়া 3টি ঘটনা আছে, সেটি কখনো লিখে পাঠাবো। ভালোবাসা নেবেন, ভালো থাকবেন। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। থ্যাংকস আ লট। অসাধারণ একটি ঘটনা, দীঘার সত্যিকারের ভৌতিক ঘটনা। শুনে ভালো লাগলো। মানে দীঘা, মন্দারমণির মতো আমাদের এত কাছের জায়গা, সেখানে এরকম ঘটনা পেলে বড় অদ্ভুত লাগে, অবাক লাগে, ভালোও লাগে, ভয়ও লাগে।
যাই হোক, আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। আমরা এই মুহূর্তে রয়েছি প্রেত কথা এক্সপ্রেসে, তাই জন্য আমরা এপিসোডকে একটু ছোট করেছি, কারণ আমাদেরকে প্রেত কথা এক্সপ্রেসে অনেক লাইভ ঘটনা শোনাতে হচ্ছে এবং আপনারা সেই ঘটনাগুলিও শুনতে পাবেন পরবর্তীকালে। আমরা আপলোড করে দেবো আমাদের গৌরব তপাদার ব্লগস চ্যানেলে। কিন্তু আপাতত আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।